একটু কল্পনা করুন, একজন নারী যিনি কখনো স্কুলে যাননি, যার নামে কোনো সম্পদ নেই, যার কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, আজ তিনি একজন সফল উদ্যোক্তা। এই অসাধ্য সাধন করেছে একটি ধারণা, যার নাম মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ। এবং এই ধারণাটার জন্মস্থান আমাদের বাংলাদেশ। মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ, এই শব্দটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এটা আসলে কি, কিভাবে কাজ করে এবং বাংলাদেশে এটা কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, সেই পূর্ণাঙ্গ চিত্রটি অনেকের কাছেই অস্পষ্ট। আজকের এই আলোচনায় আমরা মাইক্রো ফাইন্যান্সের মূল ধারণা থেকে শুরু করে বিশ্বখ্যাত ব্র্যাক ও গ্রামীণ মডেল পর্যন্ত সবকিছু বিশদভাবে বুঝে নেব। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ছিল একটা বিধ্বস্ত দেশ। গ্রামের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করতেন। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল পুঁজির অভাব। একটা ছোট ব্যবসা শুরু করতে বা গরু কিনতে বা হাঁস মুরগি পালন করতেও তাদের টাকা ছিল না। ব্যাংকে গেলে তারা ঋণ পেতেন না, কারণ জামানত দেওয়ার মতো কোনো সম্পদ তাদের নেই। তাই তারা যেতেন মহাজনের কাছে, যিনি চড়া সুদে টাকা দিতেন এবং ঋণের ফাঁদে আটকে রাখতেন। এই বাস্তবতার মুখোমুখি হয়ে জন্ম নিয়েছিল মাইক্রো ফিন্যান্সের ধারণা। মূল লক্ষ্য ছিল একটাই, যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে, তাদের কাছে যেন সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়া যায় এবং সেই ঋণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলা যায়। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জবুরা গ্রামের একটা পরিবারকে মাত্র 27 টাকা ধার দিয়েছিলেন নিজের পকেট থেকে। সেই ছোট্ট পদক্ষেপ থেকে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক, যা পরবর্তীতে বিশ্বকে বদলে দেওয়া একটা প্রতিষ্ঠানে পরিণত হয়। গ্রামীণ মডেলের মূল বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত গ্রুপ ভিত্তিক ঋণ, অর্থাৎ 5 জন মিলে একটা গ্রুপ তৈরি করেন। একজনের ঋণ যদি শোধ না হয়, তাহলে পুরো গ্রুপ দায়বদ্ধ থাকে। এটা জামানতের বিকল্প হিসেবে কাজ করে এবং একটা সামাজিক চাপ তৈরি করে ঋণ পরিশোধে। দ্বিতীয়ত নারী কেন্দ্রিক অর্থায়ন। গ্রামীণ ব্যাংকের 97%-এরও বেশি ঋণ গ্রহীতা হচ্ছেন নারী, কারণ গবেষণায় দেখা গেছে নারীরা ঋণের অর্থ পরিবারের উন্নয়নে বেশি ব্যবহার করেন। তৃতীয়ত সাপ্তাহিক কিস্তি পরিশোধ। একসাথে বড় কিস্তি না দিয়ে ছোট ছোট কিস্তিতে ঋণ শোধ করা যায় এখানে, যার দরিদ্র মানুষের জন্য সহজ হয়। 2006 সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটা ছিল পুরো বিশ্বের কাছে বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স মডেলের একটা স্বীকৃতি। গ্রামীণ মডেলের পাশাপাশি বাংলাদেশে আরেকটা বিশ্বমানের মডেল গড়ে উঠেছে এবং সেটা হলো ব্র্যাক মডেল। 1972 সালে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাক আজ বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা। ব্র্যাক মডেল গ্রামীণ মডেল থেকে কিছুটা আলাদা। এটা শুধু ঋণ দিয়েই থামে না। ব্র্যাক বিশ্বাস করে শুধু টাকা দিলে দারিদ্র্য দূর হয় না, দরকার হয় সামগ্রিক উন্নয়ন। তাই ব্র্যাক একসাথে দেয় ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং বাজার সংযোগ। উদাহরণস্বরূপ, একজন নারী যদি হাঁস মুরগি পালনের জন্য ঋণ নেন, ব্র্যাক শুধু টাকাই দেবে না, সাথে প্রশিক্ষণও দেবে এবং উৎপাদিত পণ্য বিক্রির বাজারও খুঁজে দেবে। এই সমন্বিত পদ্ধতি থেকেই বলা হয় ব্র্যাকের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট মডেল। আজ ব্র্যাক শুধু বাংলাদেশ না, আফ্রিকা, এশিয়া সহ 11টিরও বেশি দেশে কাজ করছে। এখন আসুন বুঝি মাইক্রোফিন্যান্সের পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে চলে। প্রথম ধাপ হচ্ছে সদস্য নির্বাচন। মাঠ কর্মীরা গ্রামে গিয়ে সম্ভাব্য ঋণ গ্রহীতাদের চিহ্নিত করেন। সাধারণত দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকেই অগ্রাধিকার দেওয়া হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে গ্রুপ গঠন এবং প্রশিক্ষণ। 5 থেকে 10 জনের ছোট দল গঠন করা হয়, তাদের আর্থিক সাক্ষরতা এবং ঋণ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয় ধাপ হচ্ছে ঋণ বিতরণ। ছোট অঙ্কের ঋণ দেওয়া হয় সাধারণত 5 থেকে 50,000 টাকার মধ্যে। উদ্দেশ্য নির্দিষ্ট: হাঁস মুরগি পালন, কুটির শিল্প বা ছোট্ট ব্যবসা। চতুর্থ ধাপ হচ্ছে নিয়মিত সভা ও কিস্তি আদায়। প্রতি সপ্তাহে বা 15 দিনে একবার গ্রুপ সভা হয়, যেখানে কিস্তি জমা দেওয়া হয় এবং উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পঞ্চম ধাপ হচ্ছে ঋণ পরিশোধ এবং পুনরায় ঋণ। সফলভাবে ঋণ পরিশোধ করলে পরবর্তীতে আরো বড় অঙ্কের ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়। এভাবে একজন উদ্যোক্তা ধাপে ধাপে নিজের ব্যবসা বড় করতে পারেন। মাইক্রোফিন্যান্সের সাফল্য নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এর কিছু সীমাবদ্ধতাও জানা প্রয়োজন। প্রথমত সুদের হার নিয়ে প্রশ্ন হয়। প্রচলিত ব্যাংকে থেকে মাইক্রোফিন্যান্সের সুদের হার কিছুটা বেশি হয়, কারণ ছোট ছোট ঋণ পরিচালনার খরচটা অনেক বেশি। তবে এই হার মহাজনের তুলনায় অনেক কম থাকে। দ্বিতীয়ত ঋণের ফাঁদের আশঙ্কা। কিছু কিছু ক্ষেত্রে একজন ঋণ গ্রহীতা একাধিক সংস্থা থেকে ঋণ নিয়ে ফেলেন। এতে ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে শোধ করা কঠিন হয়ে পড়ে। এরপর হলো দারিদ্র্য বিমোচনের সীমা। গবেষণায় দেখা গেছে ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কমাতে সহায়তা করে ঠিকই, কিন্তু এটি একা দারিদ্র্য সম্পূর্ণ দূর করতে পারে না। এর পাশাপাশি দরকার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ব্যাপক উদ্যোগ।
এ কারণেই ব্র্যাকের মতো সংস্থাগুলো সমন্বিত পদ্ধতিতে কাজ করে, যা শুধু ঋণ নয়, মানুষের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করে। বাংলাদেশে যেই মডেলটির জন্ম, আজ সেটা বিশ্বের 100টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে। আফ্রিকার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার বস্তি পর্যন্ত গ্রামীণ ও ব্র্যাক মডেলের অনুপ্রেরণায় গড়ে উঠেছে অগণিত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান। বিশ্বব্যাংক, আইএমএফ এবং জাতিসংঘ মাইক্রোফিন্যান্সকে দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটা অসামান্য গৌরব। আমরা শুধু পোশাক রপ্তানিতে নয়, আমরা বিশ্বকে একটি নতুন আর্থিক দর্শন উপহার দিয়েছি। মাইক্রোফিন্যান্স আমাদের শিখিয়েছে উন্নয়নের জন্য শুধু বড় পুঁজিই নয়, দরকার সঠিক পদ্ধতি, বিশ্বাস এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। ডক্টর ইউনূস একবার বলেছেন, দারিদ্র্য মানুষের সৃষ্টি, তাই মানুষই পারে এটা দূর করতে, এবং সেটা করার শক্তি আপনার মতো তরুণ প্রজন্মের হাতেই রয়েছে।